প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং তোমরা এই করোনার কালে বাসায় আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গাইবান্ধা। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ৪র্থ অধ্যায় নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো তো, ছোট্ট একটি চারা গাছ আস্তে 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 বড় হচ্ছে, সেখানে ফুল ধরলো, ফুলটা আবার বিকশিত হলো। তাহলে এটা একটা প্রক্রিয়া। তাহলে একটা চারা গাছ ছোট, তারপর মাঝারি, তারপর বড়, তারপর পরিপক্ক, তারপর ফুল আসলো এবং ফুলটা বড় হলো। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিসের মাধ্যমে হয় বন্ধুরা? ভিডিওটা দেখা ভালো যাবে না। তাহলে এখানে কি দেখতেছি আমরা? নতুন উদ্ভিদ জন্মাচ্ছে এবং নতুন উদ্ভিদটা কিভাবে আসতেছে? আমরা যখন বীজ বপন করি, এখানে লেখা আছে কি দেখো, সিডস। বীজ দিয়ে এই সিডস শব্দটা এখানে অঙ্কন করা হয়েছে। তাহলে বীজ যখন আমরা রোপণ করব, সেখান থেকে নতুন চারা গাছের জন্ম লাভ করবে। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে বীজ রোপণ করা হচ্ছে। তাহলে একটার পর একটা সারি করে অনেকগুলো বীজ যখন আমরা রোপণ করব, সেখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে দেখো, ছোট্ট চারা গাছ, সেখান থেকে নতুন উদ্ভিদ, আবার বড় উদ্ভিদ হচ্ছে। বন্ধুরা এখানে একটু দেখো, আমরা যখন দেখছি এখানে একটা ডিম, দেখো ডিমটা ফেটে যেয়ে কি বের হচ্ছে দেখো তো, ডিম ফেটে যায়, এখান থেকে একটা মুরগির বাচ্চা বের হচ্ছে বন্ধুরা। তাহলে এখানেও একটা নতুন কিছুর জন্ম হলো, একটা মুরগির ডিম থেকে একটা নতুন মুরগির উদ্ভব হলো। তাহলে এই যে বিষয়টা আমরা বারবার কি দেখতেছি, বংশবৃদ্ধি হচ্ছে। আজকে আমরা তোমাদের সামনে শুধুমাত্র উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে আমরা কথা বলবো। উদ্ভিদের বংশবৃদ্ধি হয় দুই ভাবে, একটা অযৌন প্রজনন, একটা হচ্ছে যৌন প্রজনন। তাহলে এই অধ্যায়ের শেষে আমরা কি কি জিনিসগুলো দেখবো দেখো। প্রজনন কি তা বলতে পারবে তোমরা, প্রজননের প্রকারভেদ করতে পারবে এবং বিভিন্ন প্রকার অযৌন জনন বিশ্লেষণ করতে পারবে। বন্ধুরা এই জিনিসগুলোই আমরা আলোচনা করব এবং আশা করি আজকের আলোচনা শেষে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এখানে একটু দেখো তো, ছোট্ট একটা বাচ্চা আস্তে 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 একটা পরিপূর্ণ অবস্থায় আসতেছে বন্ধুরা। এটা তো সময় লাগে এবং কিভাবে এটা আসবে? ছোট্ট একটা বীজ থেকে কি আসছে, চারা গাছের জন্ম হচ্ছে। আস্তে 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 একটা চারা গাছ হচ্ছে, নিচের দিকে মূল যাচ্ছে এবং উপরের দিকে কাণ্ড প্রসারিত হচ্ছে। তাহলে এই দুটো চিত্রতেই আমরা কি দেখতে পাচ্ছি, একটা ছোট প্রাণী থেকে বড় প্রাণী, একটা বীজ থেকে নতুন চারা গাছ। এখানে দুটো চারা গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে কি তফাৎ আছে কিছু দেখো তো। বাম পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কি বহুল পরিচিত ব্যাঙের ছাতা। আর ডান পাশে এটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো তো, এটা হচ্ছে ঢেঁকি শাক বলে আমাদের এখানে প্রচলিত বাংলা। এটা শাক হিসেবে খাওয়া যায়, বাজারে বিক্রি হয়। এই যে এখন আমরা জানবো অযৌন প্রজনন কাকে বলে। যে প্রজননে ভিন্ন লিঙ্গের কোনো প্রয়োজন পড়ে না বা মিলনের প্রয়োজন পড়ে না, অযৌন প্রজনন। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা তোমার বইয়ে নাই, কিন্তু এখানে সম্পূর্ণ অনেকগুলো জিনিস একসঙ্গে দেখানো আছে। অপরের ক্লাস থেকে একটা ছবি নিয়ে এসে এখানে দেখানো আছে বন্ধুরা। এখানে কি কি জিনিস দেখানো হচ্ছে দেখো তো। এখানে স্পোর উৎপন্ন হচ্ছে দেখো, স্পোর মানে অণুবীজ, স্পোরের বাংলা হচ্ছে অণুবীজ। দেখো দুটো ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই সম্পন্ন হয়। তাহলে এই যে প্রজনন, এই প্রজননটা কি দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই সম্পন্ন হবে। এটা কোথায় হয়? সাধারণত নিম্ন শ্রেণীর জীবে এই ধরনের প্রজননের প্রবণতা দেখা যায়। সাধারণত যে সমস্ত উদ্ভিদে ফুল এবং ফল হয় না, সে সমস্ত উদ্ভিদে এইরকম অযৌন প্রজনন হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় বন্ধুরা। আমরা এখন যৌন জনন দেখব। এখানে কি হচ্ছে দেখো তো, একটা ছবি বারবার আসতেছে দেখো, একটা ছোট্ট একটা মুরগির বাচ্চা, সেখানে আছে ছোট হলো, সেটা একবার বড় হলো, সেই বড় থেকে আবার ডিম পারবে, তাহলে ডিম থেকে আবার একটা ছোট বাচ্চা হবে, আবার শিশু বাচ্চার থেকে পরিপূর্ণ অবস্থা থেকে আবার ডিম পারবে। তাহলে দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনের ফলে এটা সম্পন্ন হয়। তাহলে দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন যদি না হয়, তাহলে এই ধরনের যৌন জনন কখনো সম্ভব না। তাহলে প্রজনন আমরা কত প্রকার দেখলাম?
দুই প্রকার, একটা অযৌন প্রজনন, একটা হচ্ছে যৌন প্রজনন। বন্ধুরা এই সংজ্ঞা দুটো আমরা এর আগেই বলে ফেলছি, তোমরা একটু মিলায় নাও। আমরা আজকে শুধু অযৌন প্রজননের কথা আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে কি স্পোর উৎপাদন করা হয়। তাহলে স্পোর দেখো তো, এখানে অঙ্গজ প্রজনন, একটা হলো স্পোরের মাধ্যমে হচ্ছে, তাহলে নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো স্পোর উৎপন্ন করে, তোমরা ওর উদ্ভিদের ডেকি শাক উদ্ভিদ যদি আমি বলি, তার নিচে দেখবে কি সেখানে ছোট 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 বুড়ি বুড়ি দানা দানা হচ্ছে, ওগুলো হচ্ছে স্পোর। এগুলোই যখন পরিণত হবে এবং ফেভারেবল কন্ডিশনে যখন মাটিতে পড়বে, সেখান থেকে আবার একটা নতুন উদ্ভিদের জন্ম নেবে। আর ডান পাশে দেখা যাচ্ছে কি অঙ্গজ প্রজনন, একটা দেহর অংশ থেকে যখন প্রজনন হয় সেটাকে আমরা বলছি অঙ্গজ প্রজনন। তাহলে অযৌন প্রজনন আমরা কাকে বলছি দেখো, প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে এরা বংশ রক্ষা করে, দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী অঙ্গের সৃষ্টি করে। এখানে কি দেখতে পাচ্ছ, মিউকর, মিউকর কি স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি করে, আর পেনিসিলিয়াম এটাও স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। এখানে দুটো শব্দ আছে বন্ধুরা, কোনিডিয়াম, প্রত্যেকটা স্পোর যেখানে থাকে সেখানে একটা থলির মধ্যে থাকে যার নাম হচ্ছে অণুবীজ থলি। অনেক সময় স্পোরগুলো অণুবীজ থলির বাইরে হয়, সেটাকে আমরা বলছি কোনিডিয়াম। তাহলে কোনিডিয়ামের মাধ্যমে অনেকগুলো উদ্ভিদ বংশ বিস্তার করে থাকে। তাহলে স্পোর উৎপাদন মিউকর উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলের মধ্যে উৎপন্ন হয়। দেখো তাহলে একটা থলের মধ্যে বা অণুবীজ থলি, সেখানে কি থাকবে, অসংখ্য স্পোর পাওয়া যাবে। আবার পেনিসিলিয়াম কোনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে। বন্ধুরা কোনিডিয়া কি আমি বললাম, অণুবীজ থলির বাহিরে যখন স্পোরগুলো থাকে তাহলে সেটাকে আমরা বলছি কোনিডিয়া। ভিডিওটি দেখা যাবে না, এখানে উত্তর বলার চেষ্টা করো এগুলোর। আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো, বাম পাশের যে ছবিটা একটু দেখো, এরা কিভাবে বংশ বিস্তার করে। ব্যাঙের ছাতার কি কোনো ফুল ফল হয়? অবশ্যই না। তাহলে এগুলো অঙ্গজ প্রজনন বা স্পোরের মাধ্যমে বিভিন্নভাবে বংশ বিস্তার করে। আর ডান পাশে কি দেখা যায়, একটা ফুল। তাহলে ফুল থাকলে কি হবে, তোমরা পড়বা, ফুল থাকলেই সেটা পরাগায়ন হবে, পরাগায়নের পর নিষেক হবে, নিষেক হলে গর্ভাশয়টা ফলে পরিণত হবে, ফলটা আবার একসময় বীজে পরিণত হবে। তাহলে এই দুটোর প্রজনন কি একরকম হবে? অবশ্যই না, দুটোর প্রজনন একরকম হবে না। তাহলে ব্যাঙের ছাতার প্রজনন হচ্ছে স্পোরের মাধ্যমে, আর এটার উৎপন্ন হচ্ছে এটা অঙ্গজ জননের মাধ্যমে। বন্ধুরা তাহলে অঙ্গজ জনন আমরা কতগুলো দেখতে পাবো দেখো, এখানে দুটো ছবি আছে দেখো। অঙ্গজ প্রজনন হচ্ছে দুই প্রকার, একটা প্রাকৃতিক অঙ্গজ জনন, আরেকটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। আমরা প্রাকৃতিক অঙ্গজ জননের যে ভাগগুলো সেগুলো আমরা এখন একটু দেখব। বিভিন্ন পদ্ধতিতে এই ধরনের অঙ্গজন হয়ে থাকে। এক হচ্ছে দেহের খণ্ডায়ন, দেখো এটি স্পাইরোগাইডা বা শ্যাওলা, তোমরা দেখে থাকবা শ্যাওলা যদি আমরা হাতে নেই তাহলে দুই ভাগ হলো, তার মানে কি একটা শ্যাওলা দুইটা হলো, তিন ভাগ হলে কি হলো, তিনটে হলো। এইভাবে দেহের খণ্ডায়নের মাধ্যমে যখন বংশ বিস্তার হয় সেটাকে হচ্ছে হলো একটা উদাহরণ, তার হচ্ছে স্পাইরোগাইডা। এরপর মিউকর, প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে আছে দেখো মূলের মাধ্যমে প্রজনন হয়। তোমরা দেখো সেগুন গাছ, পটল, এগুলো কিসের, তারপর মিষ্টি আলু, এগুলো হচ্ছে মূলের মাধ্যমে প্রজনন হয়। এই যে কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়, এর গায়ে কুড়ির সৃষ্টি হয়, তা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে আমরা এ থেকে আমরা কিছু কাজ করতে পারবো বন্ধুরা। তাহলে অযৌন জননের তুলনামূলক আলোচনা, মানে এখানে যতগুলো অযৌন জনন আমরা বললাম, যে কথাগুলো বললাম, এগুলো নিশ্চয়ই তোমরা খাতায় নোট করে রাখছো, এবং এই জননগুলোর তুলনামূলক একটা আলোচনা সবগুলো আমরা এখানে দেখতে পারবো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর বলার চেষ্টা করো বন্ধুরা। স্পোর কি, কোনিডিয়া সৃষ্টির মাধ্যমে কোন উদ্ভিদ বংশ বিস্তার করে, এগুলো আমার মানে বক্তব্যের মধ্যে সবগুলো আমি উত্তরগুলো বলে রাখছি, এবং এই উত্তরগুলো তোমরা নিশ্চয়ই জানছো, এবং এই উত্তরগুলো বলার চেষ্টা করবে। এবং এই মুহূর্তে যদি না পড়ো, তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বই থেকে তোমরা দেখে নিয়ে এর উত্তরগুলো নোট করবা। অণুবীজ স্থলে কি, স্বতঃস্ফূর্তভাবে জনন ঘটে থাকলে তাকে কি বলে? এখান থেকে আমরা নতুন কিছু শব্দ জানলাম, স্পোর, কোনিডিয়াম, মিউকর, পেনিসিলিয়াম। তাহলে তোমরা বাসায় কিছু কাজ করবা, আমার এই ক্লাসের আলোকে তোমাদের পাঠ্য বইয়ের থেকে সহায়তা নিয়ে বাড়ির এই কাজটা তোমরা করে রাখবা। তাহলে তোমাদের এই অধ্যায়ের যৌন এবং অযৌন প্রজননের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা তোমাদের হবে।
উদ্ভিদের জন্য অযৌন জনন গুরুত্বপূর্ণ কেন তা তুমি লিখবা। তো অযৌন জনন কেন গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই তুমি তোমার বই থেকে দেখে নিবা। বন্ধুরা, আজকের এই পড়ার মধ্যে বা এই লেকচারের মধ্যে শুধুমাত্র আমরা দেখলাম কি যৌন এবং অযৌন প্রজননের বিষয়গুলো আমরা নিয়ে কথা বললাম। তাহলে এই অযৌন প্রজনন কোন শ্রেণীর উদ্ভিদে হয়, কিভাবে হয় সেগুলো তোমরা একটু দেখে নিবা এবং এগুলো তোমাদের টেক্সট বইয়ের সঙ্গে মিলায় নিবা। বন্ধুরা, ভালো থাকো। ধন্যবাদ।